প্রতিদিনের ন্যায় আজ পুনরায় ফেসবুক লাইভের মাধ্যমে গৌতম কোমল গান্ধার ওরফে গৌতম বন্দ্যোপাধ্যায় সাহিত্যপ্রেমী এবং সঙ্গীত রসিক বন্ধুদের মাঝে উপস্থিত। আমার আজকের মূল উপস্থাপনা উইলিয়াম শেক্সপিয়ার, ওনার সম্পর্কে সংক্ষিপ্ত আত্মজীবনী এবং ওনার কিছু সনেট গুচ্ছ হতে উপস্থাপনা। বিশ্বের নাট্যরূপ, বিশ্বের নাট্যকার রূপে স্বীকৃত উইলিয়াম শেক্সপিয়ারের জন্ম হয়েছিল 1564 খ্রিস্টাব্দের 23 এপ্রিল ওয়ারউইকশায়ারে, সেই অ্যাভন নদীর তীরে স্টার্টফোর্ড অন অ্যাভন রিভার। তার বাবার নাম ছিল জন শেক্সপিয়ার, মায়ের নাম ছিল মেরি অডেন। জন শেক্সপিয়ারের বৃত্তি বা পেশা নিয়ে নানা মতভেদ রয়েছে নাট্যকারের জীবনীকারদের মধ্যে। কারোর মতে তিনি ছিলেন প্রাচীন ইংল্যান্ডের জোতদার সম্প্রদায়ের প্রতিনিধি, কারোর মতে তিনি ছিলেন কসাই। তবে স্টার্টফোর্ড শহরের পুরনো নাম থেকে জানা যায় জন শেক্সপিয়ার ছিলেন একজন দস্তানি প্রস্তুতকারক এবং নরম চামড়ায় তৈরি দ্রব্যাদির ব্যবসায়ী। 3 ভাই এবং 4 বোনের মধ্যে একমাত্র উইলিয়ামই জীবিত ছিলেন, অন্যরা মারা গিয়েছিলেন নিদারুণ প্লেগ রোগের আক্রমণে। উইলিয়ামের শৈশব ও বাল্যকাল সম্পর্কে বিশেষ কিছু জানা না থাকলেও তবে এটা জানা যায় যে স্থানীয় অবৈতনিক বিদ্যালয়ের শিক্ষার পরে উচ্চশিক্ষার সুযোগ তিনি পাননি। তবে অল্প স্বল্প গ্রিক ও ল্যাটিন শিখেছিলেন। পরে লন্ডনে থাকাকালে ল্যাটিনের সঙ্গে ফরাসি ভাষাও তিনি শিখেছিলেন। 1582 খ্রিস্টাব্দে শেক্সপিয়ার তাঁর চেয়ে 8 বছর বয়সের বড় অ্যাল হ্যাথাওয়ের পাণিগ্রহণ করেন। বিয়ের 6 মাস পরে জন্ম নেয় তাঁর প্রথম সন্তান সুশলা। 1585 খ্রিস্টাব্দে তাদের সংসারে জন্ম নেয় যমজ সন্তান হ্যামলেট ও জুডিথ। এরপর সংসারের চাপে শেক্সপিয়ার স্টার্টফোর্ড ছেড়ে লন্ডনে চলে আসতে বাধ্য হন। এখানে তিনি এক নাটক দলে ভর্তি হন। সম্ভবত প্রথম দিকে 5 মাস খাটতেন, পরে অবশ্য অভিনয়ও করতেন। তবে নায়কের ভূমিকায় কখনো তাকে দেখা যায়নি। তখনকার দিনে চড়া সুদে বাঁধা সংলাপ, সর্বস্ব নাটকে গভীর চিন্তাশীলতা বা বুদ্ধিমত্তার অভাব এমনই প্রকট ছিল যে তিনি শীঘ্রই উপলব্ধি করলেন অভিনয় করবার জন্য নয়, তার জন্ম হয়েছে নাটক রচনার জন্য। এরপরই তিনি প্রচলিত অমিত্রাক্ষর ছন্দকে বহন করে নাটক রচনায় প্রবৃত্ত হলেন। প্রথম পরীক্ষা নিরীক্ষার যুগে 1599 খ্রিস্টাব্দে লিখিত হয় লাভার্স লেভার লস্ট প্রভৃতি 10খানি নাটক। 1594 থেকে 1598 খ্রিস্টাব্দ পর্যন্ত মার্চেন্ট অ্যান্ড ভেনিস অ্যান্ড কিং জন সহ মিডসামার নাইটস ড্রিম ইত্যাদি
8টি নাটক 1999 থেকে 1603 সেই 1599 থেকে 1603 পর্যন্ত রচনা করেন। মাচ অ্যাডো অ্যাবাউট নাথিং, হ্যামলেট প্রভৃতি নাটক। 1604 হতে 1609 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়ে শেক্সপিয়ার তার শ্রেষ্ঠ ট্র্যাজেডিগুলি, তার জীবনের শ্রেষ্ঠ ট্র্যাজেডিগুলি উনি রচনা করেন। এগুলি হলো ওথেলো, মেজার ফর মেজার, ম্যাকবেথ, কিং লিয়ার, অ্যান্টোনি অ্যান্ড ক্লিওপেট্রা, ক্যারিলাওনাস অ্যান্ড অসমাপ্ত, টাইমন অফ এথেন্স অ্যান্ড পেরিসেলস। শেক্সপিয়ারের শেষ বয়সের রচনা 1610 হতে 1612 খ্রিস্টাব্দ, সিম্বলাইন, দ্য ওয়াটার স্টিল, দ্য টেম্পেস্ট অ্যান্ড অসমাপ্ত, হেনরি VIII। সফল নাট্যকার হিসেবে প্রভূত যশ ও বিজ্ঞের অধিকারী হয়েছিলেন শেক্সপিয়ার। 1597 খ্রিস্টাব্দে তিনি স্টার্টফোর্ডে নিউ প্লেস নামে একটা বিশাল প্রাসাদ কিনেছিলেন। জীবনের শেষ কটি বছর তিনি এখানেই অতিবাহিত করেছিলেন। এছাড়াও প্রসিদ্ধ নাট্যশালা গ্লোব অ্যান্ড ব্ল্যাকফ্রেয়ার্স থিয়েটার ছিল তার মালিকানার অংশ। প্রধানত নাট্যকার রূপে পরিচিত হলেও শেক্সপিয়ারের সৃষ্ট কাব্য অতিশয় মূল্যবান বলে বিবেচিত হয়ে থাকে। ভেনাস অ্যান্ড অ্যাডোনিস, দ্য রে অফ লুক্রেজ এবং 1.5 শতাধিক চতুর্দশপদী কবিতার মধ্যে তার কবিসত্তার প্রকাশ ঘটেছে। শেক্সপিয়ারের বন্ধু বেন জনসনের লেখা থেকে জানা যায়, ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন বন্ধু বৎসল ও দরদি মনের মানুষ। মানুষকে এবং সমাজকে তিনি দেখেছেন অসাধারণ সহানুভূতি এবং দরদ নিয়ে। মানুষের মনের গভীরে প্রতিনিয়ত আন্দোলিত আবেগ, অনুভূতি, দ্বন্দ্ব, সংঘাত তিনি পর্যালোচনা করেছেন গভীর অনুভূতি ও দূরদৃষ্টি দিয়ে, এবং সেভাবেই তিনি চিত্রিত করেছেন তার নাটকের চরিত্রগুলি। 1616 খ্রিস্টাব্দে সেই 23 এপ্রিল স্টার্টফোর্ডে শেক্সপিয়ার পরলোক গমন করেন। এবার শেক্সপিয়ারের দ্য প্যাশনেট পিলগ্রিম হতে সেই উনি অসাধারণ তার রচনা। তিনি লিখেছিলেন, আমার কাছে নায়িকা শপথ করে এখন সততার, আমার কাছে নায়িকা শপথ করে এখন সততার পরিচয় রাখলো। অন্তরে বুঝলাম যত কথা বলল সবই মিথ্যে নয়, কিছু কিছু সত্য, তবুও তার কথা বিশ্বাস করে তাকে বুকে টেনে নিচ্ছে। বুকের সৌন্দর্য সে হয়তো নিজের মনে আমাকে একজন অনভিজ্ঞ যুবা বলেই ভাবত। আমার হৃদয়ের কোনো শিক্ষা নেই, তাই তার মিথ্যেকে আমি ধরতে অক্ষম। এই জগৎ সংসার হলো প্রবঞ্চনা আর চতুরতায় ভরা, এর মধ্যে আমি বুদ্ধিহীন ছাড়া কিছুই নয়। এখন আমি নিজের মনেই ভাবি যে আমি এমন একজন তরুণ যার কোনো বুদ্ধি নেই, যদিও আমার যথেষ্ট বয়স হয়েছে। প্রতিজ্ঞার ভালো মন্দ আর সত্য মিথ্যা বুঝি, যত মিথ্যা আর প্রবোধ বাক্য সেসব নিশ্চিতভাবে আমি ধরতে পারি। দুর্বিনীত মিথ্যাচারের প্রেমকে আমি অন্তর দিয়েই ধরতে পারি। মুখে প্রেমের কথা বলে কৌশলে প্রাণ মন কেড়ে নিতে চায়। নিজের প্রকৃত বয়স সে গোপন করে
এমনই ভাব করে যেন তার বয়স আর এগোয় না। মধুর কথাবার্তায় প্রেমের প্রকাশ করে, কিন্তু প্রেমের গতি আপনা হতেই প্রবাহিত হয়। প্রেমিকাকে আমি অসত্য কথা বলি বটে, কিন্তু সেই প্রেমিকাও আমার মতোই আমার কাছে অসত্য কথা বলে। আমাদের ভালোবাসা বঞ্চনায় ভরা, দুজনের মধ্যে ভরা থাক এই সত্য। নদী আপন গতিতে বয়ে যায়, তারই এক ধারে এক স্থানে অ্যাডোনিস থাকে। তার বয়স নবীন, সবুজ প্রাণ, তার হৃদয়ের মধ্যে অফুরন্ত প্রেম। যথার্থ প্রেমিক তাকে ধরবে, যা পূর্বরাগ নামে প্রচারিত হয়, তা কতই না কিশোর মন হরণ করেছে। অপরূপা নারী ছাড়া এরকম আচরণ যে কেউ করতে পারবে না, তা দিতে পারে মেরি একটি কাহিনী বললেন। সেই কাহিনী শুনলে সুধা পান করার মতো তৃপ্তি লাগবেই। রূপ সৌন্দর্যের আভায় চোখ ঝলকে দেয়, প্রাণ আকুল হয়ে ওঠে, হৃদয় আকুল হয়ে ওঠে। প্রতিটি অঙ্গ দিয়ে হৃদয় হরণ করে নানাভাবে সুচিতার হানি ঘটায়। সেই জন্যই অপ্রাপ্ত বয়স্ক দম্ভ করে হৃদয়ের ভেতরে রোষ প্রকাশ করে। সেই জন্যই প্রস্তাব সে প্রত্যাখ্যান করে। এ কথা সে কথা বলে, সে দূরেতে সরে থাকে, কিছুতেই সে টোপ গিলতে চায় না। সর্বদাই মনকে স্মিত হাস্যে আর পরিহাস রাখে। সর্বদাই তার মধ্যে বিষণ্ণতার ভীতি কাজ করে। সুললিতা রমণী সর্বদাই আচার আচরণে যে প্রবলতা, কিশোর তার পেছনে ছোটে প্রফুল্ল মনে নির্বোধরা আচরণ করে। বেরসিক যৌন যেমন আচরণ করে, কিশোর সেই রকমই আচরণ করে। ভোরের শিশির বিন্দু সার সার ঘাসের ওপর পড়ে মুক্তা বিন্দুর মতো ঝলমল করছে। কচ্ছিত দু চারবার তপ্ত হলো, যাকে দেখলে চোখ দুটি অবশ্যই জুড়িয়ে যায়। সেই জায়গায় উদ্বেগ আর উৎকণ্ঠায় যেন বসে প্রতীক্ষা করে অ্যাডোনিস। চারিদিকে সে চঞ্চল ভাবে তাকাচ্ছে, কিছুতেই তার দৃষ্টি স্থির থাকছে না। বেদশলতার ছায়ায় দুজন নদী তীরে বহুক্ষণ অপেক্ষা করে। অ্যাডোনিস ওই নদীর জলে স্নান করে নিজের উত্তপ্ত দেহকে শীতল করত। সূর্য যেন চারিদিকে প্রচন্ড আগুন ঝরাচ্ছে, যেন আগুনের বৃষ্টি হচ্ছে। সেই জন্য দেবীর চোখ উত্তপ্ত হয়ে ওঠে। চোখ দুটি মেলে দেবী পথ চেয়ে থাকে। তার ধারণা হয় হয়তো অ্যাডোনিস এখনই এসে উপস্থিত হবে। সর্বদাই সে অঙ্গের আভরণ খুলে রাখে, আশায় আশায় সময় কাটায়। পরিপূর্ণ নগ্ন হয়ে দেহখানি মেলে দিয়ে সে শান্ত নদীর তটে বসে থাকে। ভালোবাসার জন্য তার প্রাণ কাঁদে, ভাবে ওর প্রিয়তম আবার এখানে আসবে। তার করুণ চোখ দুটি চারিদিকে ঘুরে বেড়ায়। মনে হয় যেন অ্যাডোনিস ওর সামনে এসে দাঁড়িয়েছে, যার উপর ওর এই অত্যগ্র আগ্রহ মনে হয় সে যেন আনন্দিত অন্তরে এই এসে পড়ল বলে। অ্যাডোনিস এখানে সঙ্গোপনে ডুব দিত, স্নানের মধ্যে ভীষণ আনন্দে মগ্নে থাকত। তখন দেবী ওকে প্রিয়তম সম্বোধন করে বলতো যে সে ওর হৃদয় কেড়ে নিয়েছে। আমার প্রেম ক্লেদহীন, ভীষণ নির্মম, সর্বদাই যা অচঞ্চল তা অবিচল থাকবে।
কপতির প্রেম যেমন নিষ্কলঙ্ক, তেমনি আমার প্রেম, তবুও সে অবিশ্বাসী নয়। প্রাণ মন দিয়ে বিশ্বাস করতে চায় না। কাঁচ যেমন অতুজ্জ্বল প্রভা ছড়ায়, ওর সঙ্গেই তুলনা করা যায় আমার প্রেম। আর প্রেমের তুলনা করা যায় ভঙ্গুর কাঁচের সঙ্গে, যার সর্বদাই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাকে কখনো কখনো নিজের সমান ভাবি। আমার প্রাণ তাকে সুকোমল ভাবে, আবার সেই রকম কঠিন লোহার ন্যায় হয়। তখন তাকে কঠিন বলে মনে হয়। কঠিন লোহায় যেমন মরছে ধরে, তার প্রেম সেই রকম আচরণ করে। নারীর রূপ বিবর্ণ হয়ে উঠত, তার ভালোবাসাখানি টের পাই। তার রূপের ডালি তার লালিত্য গরিমা বাড়িয়ে দেয়। দৈহিক মহিমা অতিক্রম করে তার অন্তর অসততায় ভরে তোলে। মিথ্যা বঞ্চনা আর যত প্রবঞ্চনা তাকে সর্বদাই ঘিরে থাকে। উন্মত্ততায় তার তুল্য আর কে আছে? পৃথিবীতে সেই রকম কেউ আছে বলে মনে হয় না। কতবার তো কতভাবে তার ওষ্ঠদ্বয় আমার ওষ্ঠের ওপর রাখলাম। প্রতিটি চুম্বনের সে সঠিক সাড়া দিয়েছিল। কিভাবে বুঝবো এসবই ছলনা? আমার ওষ্ঠে রাখা ওষ্ঠের কথা আমি অনুভব করেছি। সে আমাকে খুশি করা ভিন্ন আর কিছুই ভাবে না। সে কতই না কাহিনী শুনিয়েছে আমাকে খুশি করার জন্যে। চুম্বনে চুম্বনে সে আমাকে ভরিয়ে দিয়েছে সৎ প্রেমিকের মতো। তার অন্তরে আশঙ্কা ছিল, তাই সে বিধিমতো আমাকে সোহাগ জানিয়েছিল। আমাকে পাছে হারায় এই উৎকণ্ঠা ছিল তার মধ্যে। তার যেসব নিষ্কলঙ্ক প্রতিবাদ ছিল সেসব সে অন্তর দিয়ে বুঝিয়ে দিল। যত শপথ বিশ্বাস আর সত্য তার সঙ্গে অশ্রু মিলে কৌতুক আকারে প্রকাশিত হতো, তা আচারে বিচারে থাকে। এরকম তার যেসব বৈশিষ্ট্য ছিল প্রণয়ের উত্তাপে তা উত্তপ্ত হয়ে ওঠে। শুকনো ঘাস যেমন জ্বলে ওঠে, তেমনি তাপে সমস্ত কিছু উত্তপ্ত হয়ে ওঠে। প্রণয়ের অন্তর্জ্বালা কঠোর কঠিন, একমাত্র প্রেমিক তার অধীনে। শুকনো ঘাসে আগুন যেমন জ্বলে ওঠে, প্রেমিকও তেমন দগ্ধ হয়। দগ্ধ ভালোবাসা পুরোই খাঁটি হয়, তাতে বিন্দু মাত্র খাদ থাকে না। নিজেই প্রেম রচনা করে মোহমুগ্ধ হয়, অথচ পর মুহূর্তে সবই সে ভুলে যায়। শুকনো ঘাস নিজেকে আগুনের কাছে সঁপে দিয়ে চারিদিকে ধ্বংসের কামনা করে, সেই রকম এই প্রেমিক তার মনে যত প্রেম ছিল তা ব্যর্থ করল। নিজের অন্তরে যত ভালোবাসা ছিল সবই আনন্দ মনে ভস্ম করে দিল। সে প্রেম রত্নকে আমন্ত্রণ করে শ্বাস রোধ করে মারল। ভালোবাসার এই তো পিণ্ডু ব্যবহার, সেই ব্যবহারে সবার বিস্ময় জাগে। তার কি এটা প্রেমিকার প্রতি যোগ্য আচরণ ছিল? যে আচরণ সকলের বিস্ময় উৎপাদন করে, গণিকার প্রতি যোগ্য যে ব্যবহার, সেই ব্যবহারই সে করে। সকল গণিকাই লালসায় মুগ্ধ হয়। তারা একজনকে ছেড়ে আরেকজনকে ধরে। যত সব উদ্ভট আর উৎকট আচরণ গণিকা তার প্রফুল্ল মনে পালন করে। তার মন উড়ু উড়ু চঞ্চল প্রকৃতির হয়, সে পুরোপুরি সেরকম হয়ে যায়। ভেনাস আর অ্যাডোনিস গাছের নিচে বসে থাকে, সবাই তাকে
মাতাল গাছ বলে জানে। সুশীতল স্নিগ্ধ বাতাস প্রবাহিত হয়, সেই বাতাসে প্রেমিকের মন সুস্থির হয়ে উঠল। গাছের শাখা প্রশাখা সুশীতল ছায়া প্রদান করে। ভেনাস আর অ্যাডোনিস স্নিগ্ধ আর শান্ত হয়। কিশোর বলল, দেবী আমার কথা শোনো, এ কথা একমাত্র সমর দেবতাই বলে। তোমাকে পাওয়ার আকাঙ্ক্ষায় আমি তোমার পানি প্রার্থী, একবার এসে আমার কামনা পূর্ণ করো। দেবতা আমার দেহে ঢলে পড়ল, তাতে তার মন গলে গেল। নানাভাবে আমাকে প্রেম নিবেদন করে সে আমাকে জয় করতে চাইল। উচ্ছ্বাস আবেগে ভরে গিয়ে আমার মন পাওয়ার জন্য সে মুগ্ধ স্বরে কথা বলল, সে আমাকে আলিঙ্গন করে। এসব কথা বলে রূপসী ভেনাস প্রিয়তমকে আলিঙ্গন করার চেষ্টা করল, হাত বাড়িয়ে তাকে জড়িয়ে ধরল, খুশি মনে তাকে বুকে নিল। তারপর সমরদেব বারবার বলে, বিবস্ত্র করার জন্য তৎপর হয়ে উঠল। ভাবে আপ্লুত গলায় তোমায় বলছি প্রিয়, তুমি যুগ যুগ ধরে এমনি ভাবে আমার বুকে থাকো। ভেনাস তখন এবার চাইছে অ্যাডোনিস তার সঙ্গে সেই রকম আচরণই করুক, যেরকম ভাবে প্রণয়ের আকর্ষণ হয়। আচরণ সে তার প্রেমিকার থেকে প্রত্যাশা করে, অ্যাডোনিস তাই করে। সে ভেনাসের ওষ্ঠে চুম্বন করে। তখন ভেনাস খুশি মনে নিজের ওষ্ঠ বাড়িয়ে ধরল, অ্যাডোনিসের ওষ্ঠের ওপর স্থাপন করল। নাগিনী যেমন জীবকে দংশন করে, তেমনি ভাবেই তার ওষ্ঠেতে নিজের ওষ্ঠ রাখল ভেনাস। লাফ দিয়ে অ্যাডোনিস তফাতে সরে গেল, যে আচরণ সাধারণত একমাত্র নির্বোধরা করে থাকে। অ্যাডোনিস ঠিক সেই সময় সেই রকম আচরণ করলো। অ্যাডোনিস পালাতে যায়। তার সেই কিশোর মন ভেনাসের কাঙ্ক্ষিত কামনা সে অত বোঝে না। মনের মতো প্রিয়া আমারও আছে, সর্বদাই তার পাশে থাকতে মন চায়। আকুল হয়ে আমাকে চুম্বন করত, তাতে আমার প্রাণ মন আপ্লুত হতো। যতক্ষণ না আমি পালিয়ে যেতাম ততক্ষণ সে আমাকে চুম্বন করত। সবাই শুভরাত্রি আর বিশ্রাম কামনা করে। আমার নিজের সুখের জন্য আমি ভাবিত নই। অন্য যা কিছু পাই তাতে আমি খুশি হই। সে যখনই আমাকে শুভরাত্রি জানালো তখন আমার বিশ্রাম দূরে সরে যায়। আমাকে এমন একটা জায়গায় ঠেলে দিল যেখানে শুধুই উদ্বেগ আর উৎকণ্ঠা থাকে। আমার সমস্ত হৃদয় তখন সংখ্যায় কাঁদে। ওষ্ঠে হাসি ফুটিয়ে আমাকে বিস্ময় জানায়। এর ফলে আমার মধ্যকার আকুলতার অন্ত হলো। স্মিত হাসি হেসে আবার সেই আশার আহ্বান জানায়। সে বলে, আগামীকাল যেন তোমায় আবার দেখতে পাই। আমার ইচ্ছে ছিল নৈশাসরের সময় আমি তার পাশে থাকব, কিন্তু সেই সময় সে আমায় পাশে রাখলো না। আমার মন প্রাণ ব্যথায় ভরে গেল। বুঝতে পারি না এখন কি করে। তবে বিদায়ের সময় আমি তার ওষ্ঠে হাসির রেখা দেখতে পেলাম। তার আচরণে আমি বিদ্রূপ করব না, কিংবা ব্যাখ্যা করতে গিয়ে আমি সখী ভাবও বলবো না। ভাবলাম আমার নির্বাসনের জন্য সে বুঝিবা মজা পেয়েছে। তা না হলে এই রকম আচরণের ইচ্ছা হয় কেন? আমায় অজ্ঞাত যাত্রায় প্রবৃত্ত করত। তাছাড়া তার আরো সুবিদিত স্বভাব ছিল।
তখন প্রভুর চোখ দুটি প্রাচীর দেখে আর ঘন ঘন দীর্ঘশ্বাস ত্যাগ করে সকালবেলা সকলকে কাছে ডেকে অলস বিশ্রামে রেখে ত্যাগ করতে বলে। নিজের ওপর সে তখন আস্থা রাখে না, স্বভাবে কমে আমার চোখে সে আশ্রিত সাহসেতে এখন আমি আস্থা ধরি না। সে আস্থায় আমার চোখ বসে থাকে, গাছে বুলবুল থাকে, সে মনের আনন্দে নিজের গান গায়। চোখ ভরে তাকে আমি দেখি, তার মধুর সঙ্গীত শুনে আমি প্রফুল্ল হয়ে উঠি। ভরত পাখির গান প্রকাশ করতে চায়, তা যেন মধুর লাগে, আমাকে অভিভূত করে আহ্বান জানায়। অন্ধকার স্বপ্নীল রাতের অবসান ঘটিয়ে যেন দিবসকে আহ্বান করে। প্রবঞ্চনায় ভরা রাত্রে শুধু ছলনারই ময়লা নিজেকে সেখানে সর্বদা ব্যস্ত রাখে। হৃদয়ের কোণে কোণে বহু আশা জমে থাকে, চোখে ভাসে কাঙ্ক্ষিত কাম দৃশ্য। আমার কামাতুর মন সেসব দেখতে চায়। ব্যথার মধ্যে দিয়েই শান্তি আর সুখ এলো। আমি জানি দুঃখ ছাড়া নিয়ম মতো সুখ আসে না, কেননা দুঃখ শান্তির সঙ্গেই মেশানো। দুঃখ আর শান্তি সর্বদাই যেন বন্ধুর মতো চলাফেরা করে। হতাশ ভাবে আমি ভেবে বসি সে আমাকে চায়, কিন্তু কি করে এরকমটা আমি করি তা বুঝতে পারি না অনেক ভেবেও। প্রফুল্ল মনে আমি তার সঙ্গে নিশি যাপন করি। রাত্রিরা যেন কত দ্রুত শেষ হয়ে যায়। চোখের পলকে রাতের অবসান হতো, আর সেই সঙ্গে আমার মন পুলকে ভরে উঠত। কিন্তু তখন শুধু দণ্ড দেবার জন্য অন্তরে যন্ত্রণার জ্বালায় দগ্ধ হচ্ছি। চাঁদ চোখ মেলে যেন উপবাস করে, প্রতিটি মুহূর্তে সে কণ্ঠে ফাঁস দেয়। যতক্ষণ না পূর্বাকাশে সূর্যের উদয় হচ্ছে ততক্ষণ প্রিয় তুমি প্রফুল্ল চিত্তে আমার পাশে থাকো। সূর্য উদিত হলে ফুল ফুটবে, ততক্ষণ তুমি আমার পাশে থাকো। পাতা ফুলে দিন মন সুশোভিত হলে তারপর না হয় তুমি চলে যেও। তুমি এই কালা রাত্রি নিয়ে যাও, যাবার সময় যেন ফুলে ভরা গাছের শাখা দিয়ে যেও। তুমি নিশীথের স্থান নাও ঋণ হিসাবে। যদি রাত্রি বিদায় নেয় তাহলে তখন আর অন্ধকার থাকবে না, আর এই জন্যই আমি তোমাকে আজ চাই। তুমি আমার পাশে এসে থাকো, যাতে আমার আকুলিত প্রাণ শান্ত হয়। নিজের ইচ্ছাতে তোমার চোখ প্রফুল্ল চিত্তে প্রেয়সীকে খুঁজে নেয়। নিজেকে এমন নিষ্ঠুর করে আঘাত এনে আমার সঙ্গে তুমি একই আচরণ করছো। নিজের হরিণকে তুমি সৃষ্টি করে তাকেই তুমি আঘাত হানছো। একই আচরণ। তোমার কাজে যতই যুক্তি থাক, এবার কিন্তু তোমার ভাগ্যে নিশা জুটল। চাতুর্য আর খুশির যত খেয়াল সেসবই একযোগে কাল হয়ে দাঁড়ালো। তবে তোমাকে এবার কিছু উপদেশ দিচ্ছি, মন দিয়ে শোনো। এই বিজ্ঞজন যেসব কথা বলে তা মন দিয়ে শোনো। এই উপদেশে তোমার আত্মশুদ্ধি হবে। নিজের কাহিনী বলতে গিয়ে যখন তোমার মন পুলকিত হয়ে উঠবে, রসনাকে সংযত রেখে সে কথা আর বলো না। সে কথার ওপর বিশ্বাস রাখা যায় না। তোমার অভ্যেস আমি জানি, আর সেই কারণেই সন্দেহ। তাই আগে থেকে তোমাকে আমি জানিয়ে দিই, যাকে তুমি ভালোবাসো তাকে সহজে সত্যি কথাই বলবে, মিথ্যে কথা বলবে না। তার ইচ্ছায় তুমি আচরণ করো।
তোমার উপহার যেখানে সমাদৃত, সেখানে ইচ্ছা মতো তা দিতে যেন কুণ্ঠিত হয়েও না কখনো। যা করলে অন্তর পুলকিত হয়ে ওঠে, তুমি তাই করবে। সে যেন তোমাকে সহজেই বুঝতে পারে, এমন আচরণ দ্বারাই তুমি তার থেকে ভালোবাসা চাইবে। প্রেয়সীর প্রতি সর্বদাই নম্র আচরণ করো। অঘটন না ঘটলে প্রেয়সী তোমার, অন্যকে বলো না, এবার বরণ করে নাও। তার কাছে তুমি কখনোই নিজের আচরণ শৈথিল্য দেখিও না। তোমার প্রেয়সী যদি তোমার কাছ থেকে পালিয়ে যায়, ভেবে দেখবে তাতে তোমার কিছু আসে যায় না। এটুকুতে যদি কুটিলতা থাকে, তাহলে বুঝবে এর ফল হিত হতে পারে। রাত্রে যতক্ষণ উপস্থিত থাকবে না, ততক্ষণ দৃষ্টিতে হতাশা জমে থাকবে। তোমার কাছে তার গুপ্ত আচরণেই আমার আনন্দ তুমি পাবে। যতক্ষণ রাত্রি থাকবে, তুমি দুবার নিজেকে যাচবে। ঘৃণা ভরা যে আচরণ বিরূপ ছিল, দেখাবে সেই বিরূপতার স্থান প্রসন্নতা চলে আসবে। কিন্তু ইচ্ছা মেনে প্রেয়সী যদি আত্মশক্তির ওপর নির্ভর করে, সে যদি কোনো আচরণকে বিরোধিতা করে, তাতে তোমার কি এসে যায়? নিজে যদি অনীহা প্রকাশ করে, অপমান ভেবে কখনো ক্ষুণ্ণ হওয়া উচিত নয়। ভাববে তার শক্তি দুর্বল। শেষে সে তোমাকেই মন প্রাণ দেবে। ছলনায় তার দীক্ষা গ্রহণ করার মতো বাক্য তুমি উচ্চারণ করবে। রমণী যেমনটা হৃদয়ে শক্তি ধরে, পুরুষ সেরকম শক্তি ধরতে পারে না। ফলে পুরুষ সর্বদাই নারীর অধিকারী হয়। জানবে নারীর ছলাকলার শেষ নেই। সেসব ছলাকলা প্রকাশিত হয় না, রহস্যে আবৃত থাকে। এমনই ভাবেই নারী তার খেয়ালির খেলা চালায়। পুরুষ তার অবহেলা বোঝে না। যে ভোগে যত নয়, সে কেমন করে ভেলকি বুঝবে? তার অন্তরে ভোগের লালসা থাকে। রমণীর না কথাটি কি তুমি কোনোদিন শোনোনি? নাটাই অনেক সময় হ্যাঁ এর অর্থ বহন করে। ওই নারী পুরুষকে পেতে চায়, কেউ মুখে না বলে, কিন্তু তার অন্তরে হ্যাঁ থাকে। পুরুষের সঙ্গ লাভই তার কামনা। তার চক্ষুদয় সর্বদাই পুরুষকে খুঁজে বেড়ায়। তা লাভ করার জন্য একটা বয়স আসে তার জীবনে। তার অন্তরে দিবালোক থাকে না। বিবাহের পর নারী এক অপরূপ নারীতে পরিণত হয়। এতক্ষণ যেসব বললাম, তা সেই চুম্বনের নারী আনন্দ পেত। প্রিয়া, তোমাকে মনে বারতা করেছি, সকলই সত্য হবে, অন্যথা কিছু হবে না। দুঃখাদি দূর হয়ে যাবে, মন প্রফুল্ল হয়ে উঠবে। এখন আমার সঙ্গে তুমি সহবাস করো। আমার প্রিয়া হয়ে তুমি আমার বুকেতে থাকো। বারংবার আমরা আনন্দ লুটে নেব। বিস্তীর্ণ প্রান্তর আর বন উপবন, নদীর তীরেতে কিংবা সমুদ্র সৈকতে, বৃক্ষের শীতল ছায়ায়, উদ্যানে পাথরের ওপর আমরা দুজনে সময় কাটাবো। মেষ পালকদের দেখে প্রাণ জুড়াবো। তারা যখন মাঠে মেষ চড়িয়ে, তারা আমরা বসে বসে দেখব। নদীর তীরে আর পুকুর পাড়ে কুজনরত পাখিদের দেখব। তারা মধুর স্বরে গান করবে। সেই মধুর গান আমাদের অন্তরকে প্রফুল্ল করে তুলবে। আমি গোলাপ শয্যা তৈরি করব, তাতে শয়ন করে তুমি পুলকিত হয়ে উঠবে। দেহেতে ফুলের কাঁচুনি, মাথায় ফুলের মুকুট
করব, যেসব আভরণ দেহের শোভা ছড়ায় তা সবই ব্যবহার করব। তুমি যাতে খুশি হও সেই কারণে তোমাকে সাজাবো। শুকনো ঘাস দিয়ে আমি কোমর বন্ধনী তৈরি করব, তোমাকে আমি নিজের হাতে তা পরিয়ে দেব। আইভি ফুল মালা গেথে তোমাকে পরাতে আমার মন চায়। প্রবাল খচিত হার আর আমি তোমাকে পরাবো, আর তা করে আমি অনুভব করব এত আনন্দ মতো তুমি পেতে চাও, তাহলে আমার কাছে তুমি থাকো। পৃথিবীতে যত আনন্দ রয়েছে তা সবই আমি তোমাকে দেব। শুধু একবার বলো প্রিয়া যে তুমি আমাতেই মন রাখবে কিনা। প্রেয়সীর উত্তর, শোনো সজ্জন, তোমাকে বলি, তোমাকে আমি এর উত্তর অবশ্যই দেব। তোমার ভালোবাসা যদি নতুন বা অর্বাচীন না হলে তবেই প্রসন্ন হবে। যত রাখাল তারা সবাই যদি সৎ হয় তাহলে নিয়ম মাফিক রসনায় তৃপ্তি লাভ করো। সবাই অন্তরে সুন্দর আনন্দ ধরে আমাকে বুকে পেতে পারে। তোমার কথাবার্তায় আমার অন্তরে আশা আসছে। প্রেমের জন্য তাই আমি অভিলাষ করছি। তোমার মনে আমি প্রফুল্ল অন্তরে থাকব। প্রিয়া ভেবে তুমি আমাকে বুকে টেনে নাও। গোলাপের কুড়ি এবং গোলাপ ফুল কি অসময় তোলা উচিত? অকালের ফুলের তৈরি মালায় সৌন্দর্য থাকে না, এ কথা সর্বদাই অন্তরে সত্য বলে জানবে। সেই অনুযায়ী তাড়াহুড়ো করে কোনো কাজ করা ঠিক নয়। সেই কার্যে কোনো ফল হয় না। যা কিছু সৌন্দর্যহীন কে সেসব অন্তরে রাখে? কচি কাঁচা অবস্থায় চয়ন করলে পরিশ্রমটাই ব্যর্থতায় পর্যবসিত হয়। কোনো কাজের কাজ হয় না, তাতে মুকুল জীর্ণ হয়ে যায়। বসন্তের বাতাস যখন প্রবাহিত হতে শুরু করবে পূর্বেই তার সৌন্দর্য অন্তর্নিহিত হবে। অকালেতে তোলা মুক্তায় যে দুটি আসল মুক্তার দুটির সঙ্গে তার কোনো তুলনাই চলে না। সৌন্দর্যের জন্য যে শরীর তাড়াতাড়ি সেই সৌন্দর্য লাভ করা যায় না। অতি সূক্ষ্ম হুল যদি দংশন করে তাহলে তার বিষ জ্বালা সহ্য করা যায় না। কিন্তু সবাই যা পোকা বলে জানে তা যদি দংশন করে তাতে সুতীব্র জ্বালা ধরায়। অপক্ক কলা গাছে গাছে ফল থাকে, তা সকলের কাছেই টক স্বাদের। যতক্ষণ সেগুলি বৃক্ষলগ্না হয়ে থাকে ততক্ষণ সেগুলি শোভা পায়, কিন্তু বৃক্ষচ্যুত হলে তা শুকিয়ে যায়। সময় যদি পূর্ণ না হয় তাহলে রাত্রি থেকে যায়, তাহলে তখন আলোর স্পর্শ কে পায় বলো? তোমার জন্য আমি কাঁদি, এর কারণ তোমাকে কি করে যে বোঝাবো জানি না। অন্য কিছুতে আমার মন ধরে না। তুমি তোমার হৃদয়ের মধ্যে আমাকে রেখেছো। বারবার তুমি আমাকে অতুলনীয় প্রেম দিলে। অন্তরে আমি যা কিছু ইচ্ছা করি সেসবই তুমি আমাকে উজাড় করে দিয়েছো। তোমার অমূল্য রতন তুমি আমায় দিয়েছো। তোমার থেকে আমার আর কিছু চাইবার নেই। যার জন্য আমি এখন আর কিছু চাই না তাকে সবাই রত্ন বলেই জানে। ওগো আমার বন্ধু, তোমাকে আমি সত্য কথা বলছি, তুমি তা শুদ্ধ অন্তরে শোনো। অক্ষম মেনে নিয়ে তুমি আমাকে ক্ষমা করো।
আর কোনো অনুরোধ তোমার কাছে রাখবো না। এই অধম নিজের যত আফসোস রয়েছে তা সবই আমার জন্য রাখলাম। আমার জন্য আফসোস রেখে আমার বাসনা তুমি পূর্ণ করলে। উইলিয়াম শেক্সপিয়ারের দ্য ফিনিক্স অ্যান্ড টার্টল হতে কিছুটা অংশ আপনাদের মাঝে উপস্থাপনা এবার করি। সুদূর আরব প্রান্তরে সেই সমুদ্রের ধারে নির্জন নিরালার বৃক্ষটি দেখো। ওই গাছটির উচ্চ শাখাগুলিতে পাখিদের বাসা রয়েছে। সেখানে কপোত বাস করে। যখন তাকে কেউ ডাকে তখন চোখের পাতা খুলে দৃষ্টি মেলে আনচান করে। বিষাদ বারতা কলরব করে বলে, এমন কে আছে শুনে যার অন্তর কাঁদে না। পাখির শাবকের কর্কশ স্বর ধ্বনিত হচ্ছে, তুমি ইচ্ছা করছো সব বলো। অনিষ্টকারক যত দুর্যোগ রয়েছে তারা বদমাইশি করে। যেসব জ্বালাময় উত্তাপ রয়েছে সেখানে সবকিছুরই সমাপ্তি ঘোষণা করে। যেখানে এই জলদ্যত অবস্থান করে ভুলেও কখনো সেখানে যেও না। সেরকম কাজ করা থেকে সর্বদাই নিরস্ত্র থাকো। যেখানে সুন্দর পালক শোভিত ঈগল যত অ্যান্ত্যেষ্ট্রিক্রিয়া তা শাস্ত্রমতে সিদ্ধ, তা সবারই জ্ঞানত। সবাই যেটাকে শ্বেত উত্তরীয় বলে মানে তা পুরোহিত নিজের দেহে রাখে। পূজারী নন্দন মৃতের উদ্দেশ্যে মন রেখে শুদ্ধ মনে প্রার্থনা সঙ্গীত গায়। শোকার্ত তুমি আমাদের সর্বদাই যে অনুগামী হবে তা বিলক্ষণ জানি। তবে এখানে শোকের কাহিনীর মধ্যে আবদ্ধ, তা শুনলে সকলেরই প্রাণ কাঁদবে। সবাই যাকে ভালোবাসা বলে মানে তা ওখানে তার জন্য মৃত্যু হলো। কোন সুধীজন সততার মৃত্যু কিসে হয়? ভালোবাসা সর্বদাই কেঁদে কেঁদে ফেরে। ফিনিক্স পাখি এক কপোত নন্দন প্রাণের মালায় পলায়ন করে। কপতির সঙ্গে তার ভালোবাসা ছিল, যেমন সকলেই পরস্পরকে সঙ্গে সঙ্গীতে বরণ করে নেয়, তেমনি কপত কপতির সঙ্গী ছিল। পতিপত্নীর মাঝে যাবতীয় ভালোবাসা ওদের মধ্যে বিদ্যমান ছিল। স্বতন্ত্র হয়েও তারা একীভূত হয়ে গিয়েছিল। একজন অন্যজনকে ভালোবাসায় আবৃত করে রাখত। যত প্রণয় থাক তাতেও তাদের আশ মিটত না। তারা পরস্পর দূরে দূরে থাকত, তথাপি তারা হারায় পরস্পরের জন্য প্রেম রাখত। দূরে থাকলেও তারা অত্যন্ত সংযত ছিল। একের জন্য অন্যজনকে তাদের কাঁদতে হতো। এমনই বিস্ময়কর প্রেম তাদের মধ্যে ছিল যে যা দেখলে অন্যের মনে ঈর্ষার উদ্রেক করে। কিন্তু অনিবার্য ঘটনা তাদের প্রেমের জীবনে বিপর্যয় ঘনিয়ে এলো। একজন অন্যজনের বুকে আনন্দেই ছিল, কিন্তু আকস্মিক দুর্ঘটনা তাদের সেই আনন্দ লোপ করে দিল। ফিনিক্স চঞ্চল হয়ে উঠল। কোন প্রাণে সে অস্বীকার করবে তারা একের সঙ্গে অন্যের একাত্ম ছিল। নিজেকে তারা স্বতন্ত্র বলে ভাবতে পারত না। তারা একই কায়া, একই হিয়ার রূপ পরিগ্রহণ করেছিল। স্বতন্ত্র হয়েও তারা এর এক ছিল। নামে তারা দুটি প্রাণী ছিল, কিন্তু দুজনেরই মনটাই মিলেমিশে এক হয়েছিল। ওদের মধ্যে এই প্রেম দেখে কপতের দল বিস্মিত হতো, কিন্তু তারা দুটি প্রাণী যেভাবে ছিল ভাষাতে বর্ণনা করা যায় না। এক পথ এক মত হয়েও তারা ছিল একাকী। সকলই সকল, কিন্তু সরল নয়, অবিকল, মৌলিক আরো থাকে। সত্যই বটে, তাদের এই একাকার হয়ে যাওয়া প্রাণকে কিভাবেই বা আলাদা করে ভাবা যায়। যে সুপ্তিতে এমনটা ঘটে তা এক কথায় হয় ভালোবাসা। এই ভালোবাসাতেই একীভূত হওয়ার আশা থাকে। এমন মিলন
কোন যুক্তিরই ধার ধারে না। অঙ্গে অঙ্গে প্রেমের প্রকাশ ঘটে, যা শ্মশান সঙ্গীত নামে তা পরিচিত। ফিনিক্স কপোতের কাহিনী তাতেই বর্ণিত হয়েছে। সুরে ছন্দে তাতে ফিনিক্স কপোতের কথা প্রচার হলো। সবাই জানে না যথার্থ ভালোবাসা কি। প্রেম আশ্রিত গীতের প্রকাশ ঘটল, তা শুনে নারী পুরুষের আশা মিটল। এবার উইলিয়াম শেক্সপিয়ারের কিছু সনেট গুচ্ছ হতে: হে বন্ধু তুমি সুন্দর, তুমি কখনো চিরদিনের জন্য বৃদ্ধ হবে না। প্রথম যেদিন তোমাকে দেখি সেদিন যেমন ছিলে, আজও তুমি ঠিক তেমনই আছো। শীতার্ত বনের বুকে তুমি বারে বারে একের পর এক বসন্তকে ডেকে আনো। তোমার সৌন্দর্য তবুও বার্ধক্য ক্ষয় হবে না, চির অক্ষত থাকবে। তোমাকে যেদিন দেখেছি সেদিন থেকে কত ঋতু চলে গেছে বসন্তের, কত রৌ হেমন্তে হলুদ বর্ণ ধারণ করেছে। বসন্তের ফুলদলে কত গ্রীষ্মের বারুদ জ্বালিয়ে দিয়েছ। তবুও তুমি এই প্রভাতে সেদিনের মতো সৌন্দর্যে চির সবুজ আছো। তথাপি তোমার লাবণ্য ঘড়ির কাঁটার মতো সময়কে চুরি করে নিঃশব্দে পদসঞ্চারে যদিও দাঁড়িয়ে আছে আজও স্তব্ধ মুক্ত অম্বার, তবুও তার ক্ষয় আছে। তবুও এ আমি প্রতারিত হতে পারি। তোমার জন্মের আগে রূপের বসন্ত যদি মরে যেত এই পৃথিবীতে, তোমার বার্ধক্য যদি আর না জন্মাতো এই কথা ভেবে। আমার এ প্রেম যেন শুধু প্রতিমার উপাসনা না হয়, আমার প্রেমিকা যেন শুধু সাজানো পুতুল না হয়। আমার সমস্ত গান যে প্রেমের দিব্য মূর্ছনা, শুধু তার যশ গেয়ে যাই কোনো সমতুল পাই না। আমার এই প্রেম আজ বাতাসের মতোই উচ্ছল, একনিষ্ঠ দূর ভবিষ্যতে তবুও তা সুন্দর হয়ে থাকবে। আমার কাব্য সেই প্রেমের মতো বিশ্বস্ত, সরল, অভিন্ন সৌন্দর্য মাত্র হবে। তাতে কোনো ভেদ মানবে না। চিরদিন এই কথাই বলে যাব যে সৌন্দর্য মাত্র হবে সব সময় উদার, সৌন্দর্য মাত্র দয়া। এই তিনের মাঝে শুধু পার্থক্য থাকবে শব্দের। এই উপলব্ধির মধ্যে নিঃশেষিত আমার যত কাব্য সম্ভার, এই তিন গুণের এক আশ্চর্য সুষমা আছে। এই তিন মিলে এক। গুণের দিক থেকে এক হলো সবসময় একাকী, বামাকার। দেহেতে তারা ভিন্ন, কখনোই তারা এক আসনে বিরাজ করেনি। বিগত কালের যত কথা আর কাহিনী আছে, তার মাঝে পৃথিবীর কত সুন্দরের অসংখ্য বর্ণনা ছড়িয়ে আছে। যদি যত বীর পুরুষ ও সুন্দরী নারীর যশগান থাকে, যদি সে ছন্দ মাঝে সৌন্দর্য বিরাজ করে, ছন্দ গৌরব পায়। প্রাচীন সে কাব্যের ছন্দে তোমার ও রূপ বর্ণনা সম্ভব হবে যদি হস্তপদ, ওষ্ঠধর, বৃণতা ও আঁখি পল্লব প্রভৃতির বর্ণনা সে কাব্যের নিখুঁত হয়। পাশ দিয়ে সময় চলে যেত নিরবধি। সেই সব যত গুণগানে ভবিষ্যদ্বাণীরা যেন কাজ করে, তাদের সেই বর্ণনায় তোমার রূপের ছবি আসে। তাদের দিব্য দৃষ্টি ভবিষ্যৎ পানে প্রসারিত ছিল। তোমার অনিন্দ রূপ তবু বর্ণনা করা আছে ব্যর্থ প্রতিভাসে। বর্তমানে আমরা তোমার জীবন্ত রূপ শুধু চোখে দেখি। আমাদের চোখেতে বিস্ময় থাকলেও মুখে প্রশংসার কোনো ভাষা নেই। বন্ধুগণ, আমার সাহিত্যপ্রেমী অনুরাগী বন্ধুগণ, আজ উইলিয়াম শেক্সপিয়ারের সংক্ষিপ্ত আত্মজীবনীটুকু তুলে ধরলুম এবং অসাধারণ তার লেখা সনেট গুচ্ছ। উইলিয়াম শেক্সপিয়ার কত দেখুন ট্র্যাজেডি
সেগুলো আমি উপস্থাপনা পূর্বে করেছিলাম, ছোট ছোট যে সমস্ত গল্পগুলো ধরে ধরে। ট্র্যাজেডি সেই তার ড্রামা, ম্যাকবেথ, জুলিয়াস সিজার, হ্যামলেট, অ্যান্টনি ও ক্লিওপেট্রা, কিং লিয়ার, টাইটাস, অ্যান্ড্রোনিকাস, টাইমন অফ এথেন্স, কোরিওলেনাস, রোমিও ও জুলিয়েট, ওথেলো। আবার কমেডি ড্রামাতে দেখুন দ্য টেম্পেস্ট, দ্য টু জেন্টলম্যান অফ ভেরোনা, ম্যাচ অ্যারো অ্যাবাউট নাথিং, Pericles, the Prince of Tower, The Taming of the Sioux, Comedy of Errors, Twelfth Night, Winter's Tale, Cymbeline, A Midsummer Night's Dream, As You Like It, Merchant of Venice, All's Well That Ends Well, Major for Major, The Merry Wives of Windsor, Lovers Lost, Trailers and Cressida. আবার হিস্টোরিক ড্রামা দেখুন কিং জন, রিচার্ড দ্য সেকেন্ড, কিং হেনরি দ্য ফোর্থ প্রথম পর্ব, কিং হেনরি দ্য ফোর্থ দ্বিতীয় পর্ব, কিং হেনরি দ্য ফিফথ, কিং হেনরি দ্য সিক্সথ প্রথম পর্ব, কিং হেনরি দ্য সিক্সথ দ্বিতীয় পর্ব, কিং হেনরি দ্য সিক্সথ তৃতীয় পর্ব, কিং রিচার্ড দ্য থার্ড, কিং রিচার্ড দ্য এইথ। আবার কাব্য কবিতা ভেনাস এবং অ্যাডোনিস কাব্য, যে আমি সেই ভেনাস এবং অ্যাডোনিস শোতে কিছুটা উপস্থাপনা করলাম আপনাদের মাঝে। দ্য রেপ অফ লুক্রেসি সেই কাব্য, দ্য প্যাশনেট পিলগ্রিম সেটিও আপনাদের মাঝে তুলে ধরলুম। এবার আমার কিছু দু একটি ছাত্র জীবনের কবিতা আপনাদের সামনে উপস্থাপনা করে শেয়ার করে আজকের ফেসবুক লাইভ হতে আপনাদের কাছ থেকে বিদায় নেবার পালা। 11টা বাজতে চলেছে। নিষ্কাম ভালোবাসা যদি দাও সবারে, শান্তি দেন প্রীত হয়ে ঈশ্বর তোমারে। আত্মেন্দ্রিয় প্রীত ইচ্ছা কাম বলে গণ্য, জীবে প্রেম দিয়ে হও কৃষ্ণ প্রেমে ধন্য। অন্যের দোষ না ধরে গুণ নেবে তার, শান্তি পাবে যদি দোষ দেখো আপনার। সবার আত্মারে জ্ঞান করো নিজ আত্মা, সর্বজীবে তিনি সবার অন্তরাত্মা। সত্য যাহা শাশ্বত, শাশ্বত যা হেরো নিত্য, স্থির রেখো তাতে চিত্ত। যাহা সৎ তাহা সত্য ভোগে রহ অনাসক্ত। দূরে রেখো সদা বৃত্ত, নিম্নতমে ভরে চিত্ত। জিতেন্দ্রিয় রিপুমুক্ত হৃদে সবে করো যুক্ত। ভালোবেসে হও রিক্ত, মমতায় হয়ে সিক্ত। মায়াতে হয়েও না মত্ত, সবার মাঝে দেবত্ব। হেরো বহে এক রক্ত, জীব শিবে হও ভক্ত। শেষ কবিতাটি প্রার্থনা। বাহিরের চাওয়া পাওয়া প্রভু তোমায় ঘিরে হোক এ মতি। সবার মাঝে যেন তোমায় হেরি, ওই চরণে এই মিনতি। সারথি হয়ে মোর হৃদয় রথে চালাও প্রভু এ চিত্তটিরে। জীবন আমার সিক্ত করো বিভু তোমার চরণ তীর্থ নীরে। অন্তর থেকে হে অন্তর্যামী, আমারে মগ্ন রাখো তোমার ধ্যানে উপাসনে। জাগো দিবানিশি স্মরণে মননে,
কভু ভুলি না যেন অজ্ঞানে। এইভাবে আজকের মতো বিদায় নেবার পালা। আশা করি আপনারা বন্ধুরা যারা আমার এই ফেসবুক লাইভে প্রতিদিন উপস্থিত হন, আপনাদের অন্তর হতে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আপনাদের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে ওয়েব করব। আপনারা নিজেদের মূল্যবান কমেন্টসগুলো যদি এখানে লেখেন, আমি আরো উৎসাহিত বোধ মনে করব। আপনাদের কেমন লাগলো, ভালো লাগলো না খারাপ লাগলো, সেটি যদি আপনি এখানে তুলে ধরেন আমি ধন্য হব। আমার এই সাহিত্য ও সঙ্গীত নিয়েই আসা, কখনো কখনো নিজের সঙ্গীতের বাদ্যযন্ত্র নিয়ে উপস্থাপনা করবার সুযোগ হয় এই ফেসবুক লাইভের মাধ্যমে, বা কখনো সাংগীতিক পরিবেশনা বলতে শাস্ত্রীয় সঙ্গীত হোক বা আধুনিক সঙ্গীত হোক বা চলচ্চিত্র সঙ্গীতের মাধ্যমে ফিল্ম মিউজিকের সম্বন্ধে বাংলা হিন্দি প্রবাদ প্রতিম কিংবদন্তি মহান শিল্পী গীতিকারদের সম্বন্ধে আমার তাদের জীবনীগুলো তুলে ধরতে ভীষণ ভালো লাগে। তো আজকের আমার এই উপস্থাপনা এখানেই শেষ করব। যাবার আগে আমার প্রতিদিনের মতো গুরু প্রণতি দিয়ে আজকের উপস্থাপনা শেষ করছি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুর সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। अखंड मंडलाकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। अज्ञानतिमिरान्धाश्रु ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मितं येन तस्मै श्री गुरवे नमः। ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं दन्दातीतं गगनसदृशं तत्मस्वदिलक्षम् एकं नित्यं विमलमचलं सर्वदिशाक्षिभूतं भवातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि। ओम नमः शिवाय गुरवे सच्चिदानन्दमूर्तये। ओम नमः शिवाय गुरवे सच्चिदानन्दमूर्तये। ओम नमः शिवाय गुरवे सच्चिदानन्दमूर्तये। हरिः ओम तत्सत्। हरिः ओम तत्सत्। हरिः ओम तत्सत्। ओम पूर्णमदं पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति शांति शांति। जय श्री श्री जय गुरु महाराज जी की जय। जय श्री श्री परम गुरु महाराज जी की जय। जय ठाकुर माँ स्वामी जी महाराज जी की जय। जय माँ भवतारिणी माई की जय। जय माँ गंगा माई की जय। जय भागवत भक्त বৃন্দাবন की जय। আপনারা তো সমস্ত ভাগবত ভক্ত, ঈশ্বর আপনাদের মধ্যেই নিবাস করছেন। আমাদের প্রত্যেকের হৃদয়ে ঈশ্বরের নিবাস। আপনারা সুস্থ থাকবেন, পরিবারের প্রত্যেকটি সদস্যদের সুস্থতা বজায় রাখবার আপনাদের পরম কর্তব্য। আর আমি প্রতিদিনই বলি যে ভালো ভালো গান, ইনস্ট্রুমেন্টাল মিউজিক হোক, শাস্ত্রীয় সঙ্গীতের মহান শিল্পীদের গান শুনুন, রাগ সঙ্গীত শুনুন, কিংবা রবীন্দ্রসঙ্গীত শুনুন, নজরুল গীতি শুনুন, অতুল প্রসাদী শুনুন। এইভাবে জীবনটাকে অতিবাহিত করতে হবে। গৃহমন্দিরেতে গৃহবন্দী হয়ে রয়েছি, যাই হোক আতঙ্কের কোনো কারণ নেই। একেবারে পজিটিভ মানসিকতা নিয়ে একেবারে জীবনটাকে অতিবাহিত করুন। আর শ্রীগুরু পাদপদ্মে, ঈশ্বরের পাদপদ্মে নিজেকে সারেন্ডার করে দিলেই দেখবেন সমস্ত বাধা বিঘ্ন একেবারে
সম্পূর্ণভাবে কেটে যাবে, কোনো ভয় নেই। এই মা সারদা মা বলছেন, মিছে ভাবনা ভাবছো কেন? তুমি ভাববার কে? যিনি ভাববার তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। আপনাদের সঙ্গে ওয়েট করে নি সৌরভ রয় ফ্রম বেহালা কলকাতা, চন্দ্রানী সেনগুপ্ত ফ্রম লেক টাউন কলকাতা, সুচেতা ভট্ট ফ্রম আই থিঙ্ক ফ্রম রাঁচি, বিশ্বজিৎ মুখার্জি ফ্রম কলকাতা। যাই হোক, খুব ভালো লাগলো। শুভরাত্রি, শুভরাত্রি, শুভরাত্রি। ভেরি গুড নাইট, ভেরি গুড নাইট, very good night. Do take care of yourself. Be happy, be safe, and lead your peaceful life. I pray Almighty.